সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। সঙ্গে আছি নিপা। আজকে আমরা যেটা শিখব সেটা কিন্তু বাংলা এবং সংস্কৃত এই দুটো ভাষাতেই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই বিষয়টা হলো নত্যবিধান ও সত্যবিধান। বলা যেতেই পারে যে এই নত্যবিধান আর সত্যবিধান হলো আমাদের বানান শুদ্ধ এবং সঠিক করার একটা টোটকা। কারণ আমরা যদি বানানটাকে শুদ্ধ এবং সঠিক করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম নত্যবিধান এবং সত্যবিধান অবশ্যই জানতে হবে। আমরা এরকম অনেকেই আছি যারা পরীক্ষার সময় সবকিছু ঠিক লিখে এসেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের পরীক্ষায় নাম্বার কেটে নিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, কারণ আমরা লেখার সময় বানানটা ভুল করে ফেলেছি। আমাদের সমস্ত প্রশ্ন ঠিকঠাক লেখার সত্ত্বেও আমাদের বানান ভুলের জন্য নাম্বার কেটে নিয়েছে। তো এই বানান ভুল কেন হয়? কারণ আমরা অধিকাংশই আছি যে বানানটাকে আমরা গা গা করে মুখস্থ করার চেষ্টা করি, যে এই বানানটা কুজ্ঝটিকা বানানটা কয় হস্য বর্গের জয় ঝয় টয় হস্যি কয়াকার, এই যে কুজ্ঝটিকা বানান এত বড় বানান, এইটাকে আমরা গড় গড় করে মুখস্থ করি। তো মুখস্থ করতে গিয়ে মুখস্থ করা জিনিস তো আমাদের বেশি দিন মাথায় থাকে না, কোনো না কোনো সময় তো আমরা ভুলে যাবই। তো এমন হলো যে বাড়িতে আমি ভালো করে টানা মুখস্থ করে গেলাম, কিন্তু পরীক্ষার সময় গিয়ে সেই বানানটা জায়গায় টয় হস্যির জায়গায় টয় দীর্ঘি হয়ে গেল, বা কোনো বানানে দন্তান্ন ছিল সেখানে মধ্যাহ্ন লিখে আসলাম। তো এরকম ভুল হয় কারণ আমরা শুধু মুখস্থ করি বলে, শুধু মুখস্থের ওপর নির্ভর করে থাকি বলে আমরা বানানটা ঠিক করে সঠিক করতে পারি না। কিন্তু আমাদের নত্য এবং সত্য বিধানের জ্ঞান যদি খুব ভালোভাবে থাকে তাহলে আমরা বানান আর একটা ভুল করব না, এবং পরীক্ষায় ওই বানান ভুলের জন্য একটা মার্কসও কাটা যাবে না। তো তোমরা চিন্তা করো না, কারণ আমি তোমাদেরকে এমন ভাবে বোঝাবো যে আজকের পরের থেকে তোমরা আর বানান একটাও ভুল করবে না। বানান ভুলের জন্য একটা মার্কসও তোমাদের কাটা যাবে না। আমাদের বইতে তো সব জিনিসই থাকে, বইতে সেটা নত্যবিধান সত্যবিধান বইতে অবশ্যই আছে, কিন্তু বইয়ের ভাষা একটু কঠিন করে দেওয়া। আমি তোমাদেরকে চেষ্টা করি সেইগুলোকে কিভাবে সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তাহলে চলো জানতে হবে নত্যবিধান ও সত্যবিধান কাকে বলে। তো প্রথমে বলবো যে নত্য এবং সত্যবিধান এই দুটো অনেকটা হিউজ চ্যাপ্টার, একটা ক্লাসে এটা শেষ করা যাবে না। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হলো নত্যবিধান। প্রথমে জানতে হবে নত্যবিধান কাকে বলে। নত্যবিধান যে নিয়মের দ্বারা দন্তান্ন মূর্ধন্যয়ে পরিণত হয় সেই সব নিয়মকে নত্যবিধান বলে। তাহলে কাকে বলে? যে নিয়মের দ্বারা দন্তান্ন মধ্যাহ্নয়ে পরিণত হয় সেই সব নিয়মকে নত্যবিধান বলে। মানে কোথায় কোথায় দন্তান্ন হবে আর কোথায় কোথায় মধ্যাহ্ন হবে সেটাই হচ্ছে নত্যবিধান। তো এখানে বিধান বলছে, এই বিধান কথাটার মানে কি? বিধান কথাটার মানে হলো নিয়ম। বিধান কথাটা মানে হচ্ছে নিয়ম। তো এই এই যে বললাম যে নিয়মের দ্বারা, তো এরকম নিয়ম কটা আছে? 11টা নিয়ম আছে। এরকম নিয়ম 11টা আছে। এই 11টা নিয়ম যদি আমরা মাথায় একবার ঢুকিয়ে ফেলতে পারি তাহলে আমাদের আর বানানের কোনো ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে না। নাম্বার নিয়ম হচ্ছে রসাভ্যাং নো ন সমানপদে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম বা সূত্র। সূত্র দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো দরকারই নেই, কারণ এই সূত্রগুলোকেই আমি তোমাদেরকে এত সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দেবো যে তোমাদের সূত্র আর দেখে আর কোনো ভয়ই লাগবে না। তো রসাভ্যাং নো ন সমানপদে, এই কথাটার মানে কি? এই কথাটার মধ্যেই কিন্তু এর মানে লুকিয়ে রয়েছে।
এই যে রসা বলে যে কথাটা রয়েছে আর তারপরে ভ্যাং রয়েছে, এই ভ্যাং কথাটা আমাদের চেনা চেনা লাগছে, কারণ আমরা পড়েছি, শব্দরূপে পড়েছি, তৃতীয়ার দ্বিবচনে পড়েছি, নরা নরেনো নরাভ্যাম নরই, ওই যে ভ্যাম আছে তৃতীয়ার দ্বিবচনে। তো ভ্যাম সেখানে কি দ্বারা বোঝাচ্ছিল, দুটি দ্বারা, তাহলে রসা ভ্যাং হয়েছে কারণ র আর মধ্যাহ্নস্ব আর ভ্যাং রয়েছে, মানে র মধ্যাহ্নস্ব দ্বারা। এর মানেটা হচ্ছে রি, রি মানে হচ্ছে যেটাকে আমরা রি মানে হলো যেটাকে আমরা রি বুঝি, আবার রি দিয়ে নিচে রি মানে যেটাকে আমরা ডবল রি বলি, রি ডবল রি, আর হচ্ছে র আর মধ্যাহ্নস্ব, এই চারটে বর্ণ রি, ডবল রি, র এবং মধ্যাহ্নস্ব। এর পরে এর যে কোনো একটার পরে ওই একই পদে যদি দন্তান্ন থাকে তাহলে সেটা মধ্যাহ্ন হবে। তাহলে সূত্রটা কত সোজা, বললো রসাভ্যাং নো ন সমান পদে, নো প্রথমে দন্তান্ন তারপরে মধ্যাহ্ন, যে বললাম দন্তান্ন যদি থাকে তাহলে সেটা মধ্যাহ্ন হবে। তাহলে অ্যাকচুয়ালি সূত্রের মধ্যেই কিন্তু এর মানে লুকিয়ে আছে, রি, রি ডবল রি আর র এবং মধ্যাহ্ন স, এই এদের যে কোনো একটির পরে একই পদে যদি দন্তান্ন থাকে তাহলে সেটা মধ্যাহ্ন হবে। উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হবে, যেমন হচ্ছে রি, রি মানে রি, যেটা একটা বানান আছে কি রিনম, রিনম বানানটায় কখনোই দন্তান্ন হবে না, তা মধ্যাহ্ন হবে, কারণ আগে কি আছে, রি আছে, এই সূত্রানুযায়ী রি আছে, যে রি র মধ্যাহ্নস্বয়ের পরে যখন দন্তান্ন থাকবে সেটা মধ্যাহ্ন হবে। তো এর আগে হচ্ছে রি আছে বলে এই দন্তান্ন, এখানে এটা মধ্যাহ্ন হবে। নেক্সট আমরা কি বলেছিলাম, ডবল রি, ডবল রি মানে হচ্ছে এইটা ডবল রি। তো একটা উদাহরণ নেওয়া যাক, পিতৃনম, পিতৃনম এই কথাটা আমাদের পিতা শব্দ রূপের মধ্যে এই কথাটা অবশ্যই আসবে। তো পিতৃনাম বানানে দেখো তয়ের নিচে কি আছে, ডবল রি রয়েছে, এই তয়ের নিচে ডবল রি এর জন্য এখানে এইটা কিন্তু দন্তান্নটা মধ্যাহ্ন হয়েছে, এখানে কিন্তু এটা দন্তান্ন হবে না, এটা কিন্তু অবশ্যই মধ্যাহ্ন হবে। তাহলে এই যে পিতৃনাম, ভ্রাতৃনাম, এই যেমন কথাগুলো রয়েছে এখানে সবসময়ের জন্য তাহলে কি হবে, মধ্যাহ্ন হবে। মানে এই নিয়মগুলো একবার মাথায় ঢোকাতে পারলে আমাদের যেখানে যেখানে বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে সেগুলো সব দূর হয়ে যাবে। পিতৃনম, তারপরে ভ্রাতৃনাম, এখানেও কি আছে, তয়ের নিচে ডবল ডি রয়েছে, সেই জন্য এখানেও হয়ে যাবে মধ্যাহ্ন। নেক্সট কি ছিল, র ছিল, র হবে, বা রটা আমরা অ্যাকচুয়ালি কি বলি, রেফ বলি, কোনো শব্দের মাথায় যেটাকে রেফ হয়ে যায়, র এর উচ্চারণটা রও থাকতে পারে কিংবা রেফ থাকতে পারে। যেমন একটা উদাহরণ নেওয়া যাক, চতুর্নাম, চতুর্নাম উচ্চারণ করার সময় দেখতে পাচ্ছি যে এখানে যখন আমরা উচ্চারণ করছি চতুর্নাম, তো এখানে হলো এই তয়ে হস্যুর পরে একটা র আসছে উচ্চারণ, যেটা রেফ হয়ে যাচ্ছে, তো তার জন্য এখানে দন্তান্নটা মূর্ধন্য হয়েছে, চতুর্নাম। চতুর্নাম আরেকটা উদাহরণ হলো
পূর্ণম, পূর্ণম। এখানেও কি আছে, পয় দীর্ঘ আমরা উচ্চারণ যখন করছি পূর্ণম করছি, যেটা এর মাথায় রেফ হয়ে যাচ্ছে, তো এই রেফের দরুন এখানে দন্তান্নটা মূর্ধন্য হয়েছে। তো আমি প্রথমে বললাম যে সংস্কৃত এবং বাংলা দুটো ভাষাতেই আমাদের এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবারই যদি আমরা পড়ি, সেটা সংস্কৃতে পড়ি বা বাংলায় পড়ি, আমাদের দুটো সাবজেক্টেই এটা কাজে লেগে যাবে। কারণ পূর্ণম এখানে ময় হসন্ত দিয়েছে বলে, কারণ এটা সংস্কৃত, সেই জন্য ময় হসন্ত রয়েছে। আমরা যে কথাটা পড়ি বাংলায়, এরকম কথা আছে পূর্ণ আছে, পূর্ণতা আছে, এই পূর্ণ পূর্ণতা এসব বানানে কি আছে, পয় দীর্ঘ মধ্যাহ্ন রয় আছে। বললো যে শুদ্ধ বানানটা লেখো, একটা বানান দিয়ে দিল পয় দীর্ঘ দন্তান্নয় রেফ, আর আরেকটা বানান দিয়ে দিল পয় দীর্ঘ মধ্যাহ্নয় রেফ। তো এর মধ্যে কোনটা শুদ্ধ সেটা লিখতে হবে। তাহলে আমরা যারা এই নিয়মটা পড়েছি, মানে নত্যবিধান এবং সত্যবিধানের জ্ঞান আমাদের যাদের আছে, তারা তারা নিশ্চয়ই এটাতেই অ্যান্সার করব। 2 নম্বর সূত্র হলো অট কুপাং নু ব বায়ে ওপি, এটাকে আমরা লুপ্ত অ বলি। সূত্রটা কি, অট কুপাং নু ব বায়ে ওপি। সূত্রটা কেমন একটা অন্যরকম মনে হচ্ছে, অ্যাকচুয়ালি মানে বিধিকিচ্ছির মতো মনে হচ্ছে। তো এই সূত্রটার মানেটা এতটাই সোজা যে তখন আর এই সূত্রটা তখন কঠিন মনেই হবে না। এর মানে হলো, যদি এই যে অট আছে মানে হলো স্বরবর্ণ, যদি স্বরবর্ণ কুপাং মানে এর মধ্যে দুটো বর্গ রয়েছে, একটা হচ্ছে ক বর্গ আর প বর্গ, যদি স্বরবর্ণ ক বর্গ প বর্গ অন্তর্য ব হ বা অনুস্বার ব্যবধান থাকে, তাহলে র কিংবা মধ্যাহ্ন ষয়ের পরে দন্তান্নটা মধ্যাহ্ন হয়ে যাবে। সূত্রটার মানেটা কত সোজা, যদি স্বরবর্ণ ক বর্গ প বর্গ এবং অন্তর্য ব হ বা অনুস্বার ব্যবধান থাকে, তাহলে র এবং মধ্যাহ্ন ষয়ের পরে দন্তান্ন যেটা থাকবে সেটা মধ্যাহ্ন হয়ে যাবে। উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন স্বরবর্ণ বলেছে, স্বরবর্ণ দিয়ে প্রথমে আমরা দেখি, হরিণা, করণম, হরিণা করণম, এই বানানগুলোতে দন্তান্ন হবে না, কারণ র এর সঙ্গে বলেছে যে র মধ্যাহ্ন ষয়ের পরে দন্তান্ন মধ্যাহ্ন হয়ে যাবে। র এর সঙ্গে কি যুক্ত রয়েছে, একটা স্বরবর্ণ যুক্ত রয়েছে না, হরিণা, র এর সঙ্গে একটা হর্ষই যুক্ত রয়েছে, তাহলে বলছে যদি স্বরবর্ণ থাকে, সেই জন্য এইটা দন্তান্ন হবে না, এটা মধ্যাহ্ন হবে। করণম, করণমে এখানে র এর সাথে স্বরবর্ণ যুক্ত রয়েছে, অ উচ্চারণ করছি করণম, করণম যদি কথাটা ভাঙি তাহলে কি আসবে, ক যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত মধ্যাহ্ন যুক্ত অ যুক্ত ময় হসন্ত। করণম ভাঙলে এই কথাটা আসবে। দেখতেই পাচ্ছি র এর পাশে কি আছে, স্বরবর্ণ রয়েছে, অ আছে, সেই জন্য এটা দন্তান্ন হবে না, মধ্যাহ্ন হবে। তারপরে কি আসছে, ক বর্গ। ক বর্গ মানে আমরা কি কি জানি, ক বর্গ মানে হচ্ছে ক খ গ ঘ উম, এই পাঁচটা, ক খ গ ঘ উম, এই পাঁচটাকে আমরা কি বলি, ক বর্গ। তাহলে যদি ক বর্গ থাকে, তাহলে সেখানে আমাদের দন্তান্নটা মধ্যাহ্ন হয়ে যাবে। যেমন অর্কেন, মূর্খেন,
এই বানানগুলো ভালো করে খেয়াল করো। অর্কেনো বানানে ক রয়েছে এবং ক এর সঙ্গে রেফ যুক্ত আছে, মানে র যুক্ত আছে। বলেছি র এর মধ্যাহ্ন স এর পরে দন্তান্ন মধ্যাহ্ন হয়ে যাবে। ক বর্গ রয়েছে এবং তারপরে র আছে বলে এইটা মধ্যাহ্ন হয়েছে। এখানে দেখো মূর্খেন খ আছে মানে ক বর্গই আছে, কারণ ক খ গ ঘ উম, তার সাথে র আছে, সেই জন্য এটাও মধ্যাহ্ন হয়ে গেছে। নেক্সট আমরা দেখলাম কি প বর্গ। প বর্গ দিয়ে উদাহরণ, দর্পেন রেফেন, দর্পেন আর রেফেন। এর মধ্যে খেয়াল করো প রয়েছে। এখন প বর্গ মানে কি, প ফ ব ভ ম, এই পাঁচটা। প বর্গ মানে প ফ ব ভ ম। তো প প রয়েছে, প বর্গ রয়েছে এবং তার মাথায় রেফ রয়েছে মানে র রয়েছে, সেই জন্য এখানে দন্তান্নটা মধ্যাহ্ন হয়ে গেছে। রেফেনো বানানে কি আছে, ফ রয়েছে মানে প বর্গ রয়েছে, তাই এখানে দন্তান্নটা মধ্যাহ্ন হয়ে গেছে। এরপরে কি আসছে, অন্তর্য ব হ বা অনুস্বার। অন্তর্যটাকে অ্যাকচুয়ালি আমরা সংস্কৃতে অন্তস্থ হিসাবেই ধরি। তো অন্তর্য দিয়ে যদি বলি একটা উদাহরণ, যেমন হচ্ছে রয়েন, রয়েন বানানে তাহলে এখানে অন্তস্থ রয়েছে বলে যার জন্য এখানে দন্তান্ন মধ্যাহ্ন হয়েছে। ব দিয়ে যদি দেখি তাহলে একটা বানান গড়বেন, গড়বেন বানানে এখানে ব রয়েছে, সেই জন্য দন্তান্নটা মধ্যাহ্ন হয়ে গেছে। তারপরে হ দিয়ে, হ দিয়ে একটা দেখি গ্রহানাম, গ্রহানাম বাংলায় আছে গ্রহণ করি, গ্রহণ করা। ওই গ্রহণ বানানে কখনোই দন্তান্ন হবে না, কারণ হ রয়েছে, এই সূত্রানুযায়ী হ রয়েছে, সেই জন্য ওখানে দন্তান্ন হবে না, মধ্যাহ্ন হবে। আর দেখলাম হ কিংবা অনুস্বার যদি থাকে, অনুস্বার যুক্ত একটা বানান যেমন ব্রিং হনম, কি বানানটা হচ্ছে ব্রিং হনম, এখানে অনুস্বারও আছে আবার হ রয়েছে, তার জন্য এখানে দন্তান্নটা মধ্যাহ্ন হয়। নেক্সট 3 নম্বর সূত্র, পদান্তস্য। এই সূত্রটা খুবই ছোট, এর মানেটাও সেরকমই সহজ। পদান্তস্য এর মানে হলো যদি পদের অন্তে দন্তান্ন থাকে তাহলে সেটা মধ্যাহ্ন হবে না। যদি পদের অন্তে দন্তান্ন থাকে তাহলে সেটা মধ্যাহ্ন হবে না। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা যে প্রথম সূত্রটা বললাম যে রি র মধ্যাহ্ন এর পরে যদি দন্তান্ন থাকে তাহলে সেটা মধ্যাহ্ন হবে, বলে আমাদের নর শব্দ রূপের মধ্যে দুটো বানান আছে, একটা হচ্ছে নরেনা আর একটা হলো নরান। একটা দ্বিতীয়ার বহু বচনে নরান আছে আর একটা তৃতীয়ার এক বচনে নরেন আছে। তোমাদের মনে এখন এই প্রশ্নটাই আসছে যে এই নরেন বানানে তাহলে মধ্যাহ্ন হলো, কিন্তু নরান বানানে কেন দন্তান্ন হলো? সূত্রটা তো ছিল রি র মধ্যাহ্ন এর পরে দন্তান্নটা মধ্যাহ্ন হবে, তাহলে এখানে সূত্রের ব্যতিক্রম কেন হলো? এই কারণেই হলো, কারণ এই যে মধ্যাহ্নটা রয়েছে, এখানে আমরা উচ্চারণ যখন করছি নরে ন, এই উচ্চারণটা যদি আমরা নরেন করি তাহলে ভুল উচ্চারণ করব এবং বানানটা ভুল লিখে ফেলবো। এই উচ্চারণ করছি নরে ন, তাহলে মধ্যাহ্নের সঙ্গে একটা কি স্বরবর্ণ যুক্ত রয়েছে, অ রয়েছে, তাহলে মধ্যাহ্নটা কিন্তু পদের অন্তে শেষ হচ্ছে না, পদের অন্তে সেই অ রয়েছে, অ উচ্চারণটাই শেষ হচ্ছে। কিন্তু এই বানানটা যদি উচ্চারণ করি নরান, নরান, হসন্ত পড়ে যাচ্ছে, মানে এই দন্তান্নটা হচ্ছে শেষ, মানে পদের অন্তিম বর্ণ এটা। সেই কারণেই এখানে র থাকা সত্ত্বেও এই দন্তান্নটা মধ্যাহ্ন হয়নি, দন্তান্ন হয়েছে। কারণ সূত্রটা কি, পদান্তস্য, যদি পদের অন্তে দন্তান্ন থাকে তাহলে সেটা মধ্যাহ্ন হবে না। উদাহরণ যেমন আরেকটা বৃক্ষান, এই বানানে দন্তান্ন হবে, এই বানানে কিন্তু মধ্যাহ্ন হবে। পদান্তস্য একটা উদাহরণ দেখো, যে গ্রহানাম
আর একটা গ্রহাণ। তো এই দুটো বানান দেখে তোমাদের মনে হচ্ছে যে গ্রহাণামে কেন মধ্যাহ্ন লিখলাম আর গ্রহাণে বা কেন আমরা দন্তান্ন লিখলাম। কারণ গ্রহাণামে যে বানানটা আছে এটা হলো অটকুপাং নুম ব বায়োপি সূত্রানুযায়ী এখানে হয়ের পরে দন্তান্নটা মধ্যাহ্ন হয়েছে, কিন্তু এখানে গ্রহাণ বানানটায় দন্তান্ন কিন্তু মধ্যাহ্ন হয়নি, কারণ এখানে যে সূত্রটা খেটেছে সেটা হলো পদান্তস্য। এখানে দন্তান্নটা শেষ হয়ে যাচ্ছে, মানে এটা পদের অন্তিম বর্ণ, কিন্তু এখানে এটা শেষ হচ্ছে না, পরে আবার ময় হসন্ত রয়েছে, তাই এটা দন্তান্নটা মধ্যাহ্ন হয়েছে। আর এখানে দন্তান্নটা 4 নম্বর সূত্র হচ্ছে দন্তান্ন ভিন্ন ত বর্গ যুক্ত এবং ক ও ভ যুক্ত দন্তান্ন মূর্ধন্য হবে না। কি বললাম? দন্তান্ন ভিন্ন ত বর্গযুক্ত এবং ক ও ভ যুক্ত দন্তান্ন মূর্ধন্য হবে না। যেমন একটা বানান হচ্ছে খুবনাতি, খুবনাতি বানানে কিন্তু মূর্ধন্য হবে না, মূর্ধন্য হবে না। কারণ কি আছে? দন্তান্নের সঙ্গে যুক্ত কি আছে? ভ আছে। আমরা দেখেছি যে ভ যুক্ত থাকলে, আরেকটা উদাহরণ যেমন হলো তৃপ্নতি, তৃপ্নতি বানানে এখানে মূর্ধন্য হবে না, কারণ কি আছে? প যুক্ত রয়েছে, প রয়েছে। 5 নম্বর সূত্র বলছে যদি এক পদে রি ডবল রি র মধ্যাহ্ন স এবং অন্য পদে দন্তান্ন থাকে, তাহলে সেই দন্তান্ন মূর্ধন্য হবে না। বলছে যদি এক পদে রি ডবল রি র মধ্যাহ্ন স এবং অন্য পদে দন্তান্ন থাকে, তাহলে সেই দন্তান্ন মূর্ধন্য হবে না। সবার প্রথম সূত্রটা আমরা কি বললাম? যে রি ডবল রি র মধ্যাহ্ন স এর পরে যদি দন্তান্ন থাকে একই পদে, একটা কথা পড়েছিলাম আমরা সমানপদে, মানে একই পদে। আর এখানে কথাটা বলছে এক পদে যদি এটা থাকে এবং অন্য পদে যদি দন্তান্ন থাকে, তাহলে সেখানে দন্তান্নটা মূর্ধন্য হবে না। অনেক বানান আছে না, বানানের মধ্যে দুটো করে দন্তান্ন আছে, তো সেই বানানগুলোই কখনো মূর্ধন্য হবে না। যেমন হচ্ছে ত্রিনয়ন, সর্বনাম্ন, দীর্ঘ নয়না। এই বানানগুলোই দেখো দুটো করে দন্তান্ন রয়েছে, ত্রিনয়ন, তারপরে সর্বনাম্ন, দীর্ঘ নয়না। এই বানানগুলো দুটো করে দন্তান্ন আছে, কিন্তু এগুলো মূর্ধন্য হবে না এই সূত্রানুযায়ী। এখানে দেখো ত্রিনয়ন, এই বানানটার মধ্যে ত্রি রয়েছে, ত্রি তয় রফালা হস্যি, র ফলা বলছি, র যুক্ত আছে। তাহলে কি বললাম? এক পদে যদি রি র মধ্যাহ্ন স থাকে, তাহলে তয়ের সাথে একটা রি রয়েছে যুক্ত, তো ত্রি একটা পদ। আবার এক বলছে যে অন্য পদে যদি দন্তান্ন থাকে, এবার অন্য পদে দন্তান্ন রয়েছে, এখানেও দন্তান্ন আছে, এখানেও দন্তান্ন, এই দন্তান্ন গুলো কখনো মধ্যাহ্ন হবে না, কারণ আগে কি রয়েছে? রি র মধ্যাহ্ন স্বর মধ্যে আছে। এখানেও সেম, সর্বনাম্ন, এই যে বয় রেফ আছে, র রয়েছে, তাই এখানে দন্তান্ন গুলো দন্তান্নই থাকবে, মধ্যাহ্ন হবে না। দীর্ঘ নয়না, এখানে কি আছে? রেফ আছে, এখানেও হলো দন্তান্ন গুলো দন্তান্নই রয়েছে, মধ্যাহ্ন। তো আজকে আমরা নত্যবিধানের 5টা নিয়ম জানলাম। মোট আমাদের 11টা নিয়ম, আর বাকি 6টা নিয়ম রয়েছে। পরের ক্লাসে আমরা আর 6টা নিয়ম জেনে নত্যবিধান কমপ্লিট করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।